আর ওনার বন্ধু সে বুলকার তুর্ক, তাকে দিনে একটা রিপোর্ট তৈরি করলেন। আমি ইউএনকে জিজ্ঞেস করলাম যে তোমাদের তো বদনাম, তোমাদের ক্রেডিবিলিটি কমেছে আর কি? তারা বললো দেখো এটা আমাদের রিপোর্ট না, এটার জন্য তুর্ক সাহেব কোন বাজেট ছাড় নাই, এটার জন্য কোনো প্রস্তাব পাস হয়নি, উনি নিজে নিজে এটা করেছেন, তুমি ওনাকে বলো। উনি তো উত্তর দেয় না। আমার অনেক প্রশ্ন আছে, কারণ উনি যদি দেশে আসেন, এই যে এনসিপির ছেলেবিলে সন্ত্রাসী যারা বিদেশের ঘুষকে ওনাকে বিতাড়িত করেছে, কিছু সংখ্যক আপনার বিদেশির পয়সায় আমাদের কিছু সামরিক বাহিনীর লোক আছে, আর বিশেষ করে আপনার জামাতের উগ্রপন্থী এবং রেডিক্যাল যে পাকিস্তানি গুপ্তচর বাহিনী আছে, তারা চাইবে ওনাকে হত্যা করার জন্য, তারা চাইবে ওনাকে এয়ারপোর্টে আসার সাথে হত্যা করা। আর তারেক রহমান সরকার, তেনার হাতে একটা রায় রয়েছে, মৃত্যুদণ্ডের রায়, তিনিও আপনার। তবে আমি তারেক রহমান সরকারকে স্মরণ করে দিতে চাই, 1983 সালে আমার পাশের রুমে বসতেন এক ফিলিপিনের অপোজিশন লিডার আপনার বেনিঙ্গো নিনয়। উনি সিনেটর নিনয়, খুব পপুলার লোক ছিলেন। মার্কোস ছিলেন, প্রেসিডেন্ট মার্কোস আপনার এই যে ডিক্টেটর। উনি এই ফিলিপাইনের, এখানে হ্যাঁ ফিলিপাইনের, উনি কেমব্রিজে ছিলেন। আমি ওনার পাশে বসতাম, আমাদের সাথে প্রত্যেকদিনই ফিলিপিন, বাংলাদেশ এইসব নিয়ে আলোচনা। উনি একদিন আসা বললেন, আব্দুল আই এম লিভিং। হোয়াট? আমি চলে যাচ্ছি আমার দেশে, আমার লোকজন আমাকে যাইতে বারবার অনুরোধ করেছে। তখন উনি ফিলিপিন চলে গেলেন। যাওয়ার পরে প্লেন থেকে নামতে পারেননি, ওখানে ওখানে শুট করে মেরে ফেলে। প্রথম বলা হলো যে একটা আর্মির ইন্ডিভিজুয়াল লোক মেরেছে, পরে দেখা যায় মার্কোসই মেরেছে। তারপরে ওনার দেশে আন্দোলন শুরু হলো, পিপলস পাওয়ার। এত আন্দোলন, মার্কোসের মতো শক্তিশালী ডিক্টেটর বাধ্য হয়ে দেশ থেকে পালালো। আর তখন আপনার নিনয়ের বউ করাজন অকিনো রাষ্ট্রপতি হতেন। তা আমাদের দেশে যদি আপনার এয়ারপোর্টে মেরে ফেলে শেখ হাসিনাকে, তাহলে আন্দোলন এমন হবে যে তারেক জিয়া সরকারের বিদায় ঘন্টা বেজে উঠবে। সুতরাং তারেক জিয়া সরকার তাকে প্রোটেকশন দেবেন না, প্রোটেকশন দিলে তার স্থায়িত্ব আপনার খুব কম, বদনামের সাথে উনি যাবেন। আর প্রোটেকশন দিলে পরেও কিছুদিন পরে চলে যাবেন, কিন্তু ভদ্রতার সাথে যাবেন। সেই জন্যে শেখ হাসিনার এই অ্যানাউন্সমেন্টটা বাংলাদেশ সরকারের ঘুম হারাম করে ফেলেছে। এখন আসি বিদেশিদের, এই ধরনের আপনার হত্যা কেউ গ্রহণ করবে না। সুতরাং আমার বিশ্বাস যে তারেক জিয়া সরকার ওনাকে প্রোটেকশন দেবেন। কত দিতে পারবেন আমি জানি না, তবে শেখ হাসিনা আমি দেখেছি 2008-এ আপনার এই বস্টনে আসলেন, আপনার কিসের থেকে, জেল থেকে মুক্তি পেয়ে। আমরা অনেক সময় অনুরোধ করছি আপনার যাওয়ার দরকার নাই, সেদিন খেয়ে আপনার মনে আছে তিনি তো স্বদেশে অনেকবারই প্রত্যাবর্তন করেছেন এবং বিভিন্ন বাধার মুখে এয়ারলাইনকে বলা হয়েছে যেতে পারবে না, জোর করেও না উনি সেখানে যান। শেখ হাসিনা হচ্ছে শেখের বেটি, উনি যা বলেন উনি তা করেন। আমার বিশ্বাস উনি যাবেন। তবে এখন আমাদের দায়িত্ব হচ্ছে যাতে উনি যান এবং সম্মানের সাথে সরকার তাই গ্রহণ করে। আর তার উপর থেকে এই যে ক্যাঙ্গারু কোর্ট মিথ্যা মামলা দিয়েছে, এইগুলো প্রত্যাহার করে, আমার দল আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, আপনার যত মিথ্যা মামলা হয়েছে সেইগুলো প্রত্যাহার করে, আর দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, এই যদি করেন তারেক রহমান তার টেনিয়র শেষ করতে পারবে। আর এইগুলো যদি না করেন তাহলে ওনার কিন্তু বিদায় ঘন্টা বেজে যাবে। তো উনি খুব মুশকিলে আছেন শেখ হাসিনার এই অ্যানাউন্সমেন্টের জন্য। আমার মনে হয় ওনার ঘুম বোধহয় হারাম। তবে আমি ওনাকে আপনার অনুরোধ করব, সুপারিশ করব যে ওনার যদি সরকারের স্থায়িত্ব উনি বাড়াতে চান, গ্রহণযোগ্যতা বাড়াতে চান, তাহলে এই যে বললাম নিষেধাজ্ঞা প্রত্যাহার, শেখ হাসিনাকে সম্মানের সাথে, হ্যাঁ এতে কিছু উগ্রপন্থী পাকিস্তানিরা অসন্তুষ্ট হবে, বাট ডাজ নট ম্যাটার, তাদের সংখ্যা খুব অল্প এবং হি ক্যান টেক কেয়ার অফ দ্যাট। শুধু আমার প্রশ্ন হবে, এখানে আরেকটা জিনিস বলি, বাংলাদেশে যখন শেখ হাসিনার উৎখাত হয় এই মেটিকুলাস ডিজাইনে,
তখন হয়তো শেখ হাসিনার পপুলারিটি ছিল 30 থেকে 40%। আওয়ামী লীগের লোকরাই ওনাকে মনের মধ্যে ক্রিটিক ছিল। কিন্তু দেশে শেখ হাসিনার উৎখাতের পরে এই গত 2 বছরে দেশে অপশাসন, বিচারের নামে প্রহসন, হত্যা, মামলা, অত্যাচার, এই নির্যাতন, মানুষের হাহাকার, চাকরি চলে গেছে, ফ্যাক্টরি 400-র অধিক ফ্যাক্টরি বন্ধ, কয়েক লক্ষ লোক আপনার তার চাকরি হারিয়েছে, তাদের ইনকাম কয়েক গুণ কমে গেছে, যারা জিনিসপত্রের দাম হু করে বাড়ছে এবং কোনো কোথাও বিচার পাচ্ছে না। রাস্তাঘাটে লোক মেরে ফেলছে, নদী নালা ভরে যাচ্ছে মৃত লোকের, দর্শন হচ্ছে, দর্শনের বিচার। এইসব কারণে শেখ হাসিনার পপুলারিটি, গ্রহণযোগ্যতা এখন আকাশ ছুঁবে। শুধু আওয়ামী লীগের লোক না, দল মত নির্বিশেষে সবাই চায় শেখ হাসিনা ফিরে আসুক, কারণ তাদের বিশ্বাস উনি ফিরে আসলে তাদের এই নির্যাতন বন্ধ হবে, তাদের ওই অর্থনৈতিক যে আপনার ধরাশায়ী অবস্থা, সেই অবস্থা থেকে মুক্তি হবে। তাদের এক্সপেকটেশন অনেক বেশি। তার ফলে এখন 70 থেকে 80% লোক শেখ হাসিনাকে চায়, তার স্বদেশ প্রত্যাবর্তন করতে চায়। আমরা যেটা শিরোনামের কথা বলেছিলাম, শেখ হাসিনার প্রত্যয় এবং দেশি বিদেশিদের প্রত্যাশা, একটু প্রত্যাশায় আসতে চাচ্ছি। জননেত্রী ফিরে আসবেন, যে কোনো পরিণতি হোক না কেন, আপনি খুব ঐতিহাসিকভাবে বা বিশ্ব ইতিহাস পর্যালোচনা করে বলেছেন একুইনের কথা, ওনাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার জনগণ এই হত্যার প্রতিশোধ নিতে পেরেছিল। জননেত্রী বলেছেন, আমাকে যদি হত্যা করা হয় তাও আমি যাব, আমি মোকাবেলা করব মামলা, আমি জনগণের সাথে থাকব। এবং এতে করে কর্মী মহলে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া, উৎসাহ, সরকার মহলে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আপনার জানা মতো আমাদের দেশীয় রাজনীতিতে, বা আপনি জনপ্রতিনিধি ছিলেন দীর্ঘদিন, আমাদের কর্মী মহলে বা জনগণ মহলে এর কি প্রতিক্রিয়া হচ্ছে? মানুষ কি পরিমাণ উৎসাহ বোধ করছে? বা যে কোনো উনি আসলে উনি তার ওয়ান ওয়ে প্যাসেজ হবে না, যে উনি আসবেন, এসে একটা বক্তৃতা দেবেন মাঠে, আর তারপর দিন কি বলে ভোটার আইডি করে ক্ষমতায় বসে যাবেন। সেটা হবে না। সেটা করতে হলেও কি কি হার্ডল আছে, এসব ব্যাপারে আপনি শুনতে চাই। দেখেন, শেখ হাসিনার এই বক্তব্যে আমাদের এই তৃণমূলে কর্মীদের মধ্যে দারুণ একটা জোয়ার এসেছে, আনন্দের সঞ্চার, প্রত্যয়ের সঞ্চার, দৃঢ় প্রত্যয়ের সঞ্চার হয়েছে। আমাদের সব তৃণমূলের লোকেরা এক পায়ে দাঁড়িয়ে ওনাকে গ্রহণ করবে। 1981 সালে উনি দেশে ফিরেন, 6 বছর পরে, বঙ্গবন্ধুর মৃত্যুর 6 বছর পরে। তাকে তখন এই বাঙালি ছেলেপিলেরাই, লক্ষ লক্ষ লোক তাকে গ্রহণ করে। আবার তিনি 2018 সালে আসেন। আমার অনেক প্রবাসী ওনার সাথে গিয়েছিলেন, তারা পরে জেলের মধ্যে, তাদের জেলে নিয়ে গেছিল। শেখ হাসিনা যে এইবারে আসেন দেশে, আপনার দুটা সম্ভাবনা। একটা হচ্ছে যে সারা এয়ারপোর্টে এইগুলো মানুষের বন্যা, সেইখানে আপনার সরকারের জন্য কঠিন হবে, এটা বন্যা আসবে। 1969 সালে আপনার রাওয়ালপিন্ডিতে বঙ্গবন্ধু গিয়েছিলেন, পরিস্থিতি খুব আপনার সংকট ছিল, কারণ পাকিস্তানিরা ওনাকে গুলি করে মারার জন্য এক পায়ে দাঁড়িয়ে। আমরা সেই রাওয়ালপিন্ডির ছোট্ট এয়ারপোর্ট, সেখানে উপস্থিত ছিলাম একটা ব্যানার নিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিব। হ্যাঁ, আমরা সামনে যেতে পারি নাই, মানুষের জ্বালায় এত ভিড় ছিল। প্লেনটা যখন নামলো, প্লেনটা ঘেরাও করে, তখন কি করলো পাকিস্তান সরকার, ইন্টেলিজেন্স, ওনাকে কার্গো দিয়ে ওনাকে বের করে নিয়ে গেল। আর মিজানুর রহমানকে দেখালো, উনি, আমরা দূর থেকে দেখলাম মিজানুর রহমানরে মানুষের ঘাড়ের উপর করে নিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু বলে, আর ওনাকে নিয়ে গেল ওই লুকিয়ে কার্গোর মধ্যে করে। শেখ হাসিনা আসলে সরকারের চিন্তা ভাবনা হবে কিভাবে ওনাকে সেফলি করা হয়। আর আমার বিশ্বাস এই যে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা টামলা হচ্ছে, সবগুলো বাতিল হয়ে যাবে। কারণ আপনার সেটাও মনে আছে 1969 সালে আমি খালি মিল দেখতেছি যে বঙ্গবন্ধুকে সেই আগরতলা কনস্পিরেট ঢুকিয়ে দিল, জনগণের দাবির মুখে সেই কেস সব বাদ,
জেল থেকে কোথায় প্রথম প্যারোল ন প্যারোল পরে কোনো কিছু সবই বাদ দিয়ে ওনাকে উঠে বের করে নিয়ে আসলো। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এমনই হবে। আর যদি উনি মারা যান তাহলে শি উইল ডাই এজ এ হিরো, ন্যাশনাল হিরো ফর ইটার্নিটি। আমরা তো সবাই মরবো, ওনার বয়স আমার বয়স মোটামুটি সমান, আমাদের মৃত্যু এখন, আমরা তো এক পায়ে দাঁড়িয়ে কবরে যাওয়ার, আমাদের আর কিছু চাওয়া পাওয়া নাই। আমাদের একমাত্র চাওয়া পাওয়া হচ্ছে মানুষের মঙ্গল, মানুষের মঙ্গল। আর যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন, আমি বঙ্গবন্ধু ঘনিষ্ঠ ভাবে কাজ করার সুযোগ হয়েছে। উনি জীবনে এক জিনিস চেয়েছেন, মানুষের অধিকার আদায়, মানুষের কল্যাণ, ন্যায়ের পক্ষে উনি সবসময় আপনার এক। শেখ হাসিনাও তাই, ন্যায়ের জন্য মৃত্যু হলে ব্যাস বুঝছেন নিঘাত। আমরা এটা বিশ্বাস করি। সুতরাং শেখ হাসিনা যদি ফিরে আসেন, ওনার সব দিকেই লাভ, ক্ষতির কোনো আমি কারণ দেখি না। আর আমার এই যে তৃণমূলের কর্মীরা, তারা দে উইল স্যাক্রিফাইস করেন। আমরা এখন ওনার যাওয়া ফিরে গেলে আমরা ফিরে আসবো। হ্যাঁ, আমাদের উপর নির্যাতন হতে পারে, বাট আমার সরকারের যদি শুভবুদ্ধি হয় তাহলে ওইসব নির্যাতন বন্ধ করে সে সবাইকে নিয়ে অংশীদার করে আপনার দেশ শাসনের জন্য দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য চিন্তা ভাবনা করবে। আর একটা বৃহত্তর দলকে, বৃহত্তর জনগোষ্ঠীকে আপনার বাইরে রেখে দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। কারণ দেশের শক্তি হচ্ছে বাংলাদেশ, শক্তি জনগণ। আর আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলার মানুষ, বাংলার জনগণ। সুতরাং আমি বিশ্বাস করি যে শেখ হাসিনা ফিরে আসে, সমস্যা হবে, বা এই সমস্যাগুলো নেক্সট কয়েক মাসের মধ্যে দূর হবে বলে আমার বিশ্বাস। আর দূর করা উচিত সরকারের পক্ষ থেকে, কারণ তাতে সরকারের স্থায়িত্বটা বাড়বে। আর নতুবা তারা আগে ভাগে বদনামের ভাগী হয়ে বিদায় নেবে। কারণ জীবনটা ক্ষণস্থায়ী, ক্ষমতা ক্ষণস্থায়ী। কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারে না, কেউ চিরদিন জীবিত থাকতে পারে না। সুতরাং যে অল্প কদিন পেয়ে মানুষের মঙ্গলের জন্য কাজ করা, দেশের মঙ্গলের জন্য কাজ করা, এইটাই তো সবচেয়ে বড় পাওয়া, এইটা হচ্ছে সবচেয়ে বড় আপনার অবদান। করি আমরা। অলোক সাহা লিখেছেন, given the false narrative being pushed by the Yunus interim setup, Jamaat and BNP in international forums and media against the Awami League, what would you suggest is the most effective strategy to counter this abroad? এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, কারণ এই প্রথমত ইউনুসের নেগেটিভ, মিথ্যা নেগেটিভ, আর সেটা আমি দেখলাম খুব, আই ওয়াজ ভেরি শকড। তারিক জিয়া সেই নেগেটিভটা গ্রহণ করেছেন। ইউনুস হি ইজ সাকসেসফুল ইন হিজ পিআর, দেশে বিদেশে উনি ওনার মিথ্যা নেগেটিভটা সবার কাছে পৌঁছায় দিয়েছেন। আর আমরা শেখ হাসিনার সরকার বহু বছর ইউনুসকে প্রমোট করেছে, তারপরে ওনার গ্রহণযোগ্যতা অনেক। আমি যখন বিদেশে ফিরে আসলাম, আমি আমার পুরনো অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলো ইউএনওতে, নিউ ইয়র্কে। তারা সবাই বলে যে তোমার ব্যাংকার তো পুয়ার, তুমি তার বিরুদ্ধে বলছো, সে তো একটা পায় আসলো, আর তোমরা তো মনস্টার, তোমাদের এই রাজত্ব, তুমি তার মন্ত্রী ছিলা, তোমার রাজত্ব এটা মনস্টারের রাজত্ব। ইউনুস এমন ভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করেছেন যে 1500 লোককে আমরা গুম করে মেরে ফেলেছি। ইউএনের হিসাবে 79 এর মধ্যে আমরা 35 জন দেখলাম বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছে, 25 জন অ্যাবসকন্ডিং। আমরা সেই তথ্যগুলো বের করেছি। আমি যখন তথ্য দিয়ে ওদের বললাম, তারা একখানে শুনলো আর একখানে বিশ্বাস করেনি। আমি এরপরে দুটো রিপোর্ট তৈরি করি। একটি আমি গত 2025 সালের আপনার 10ই জুলাই একটা রিপোর্ট তৈরি করেছি। হ্যাঁ, কিসে বলে যে ক্রাইসিস ইন বাংলাদেশ, কারেন্ট ক্রাইসিস ইন বাংলাদেশ। আরেকটি পরবর্তীতে এই বছরে 15ই মেতে আমি একটা করেছি, বাংলাদেশ একটা ক্রস রোড, তথ্যভিত্তিক, কোথাও কোনো বাগাবন নাই, যেগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া এবং বাংলাদেশের সরকারের প্রকাশ। আমি এগুলোতে অনেকগুলো চ্যালেঞ্জ কোয়েশ্চেন করেছি, যেমন মৃত্যুর সংখ্যা 1400 মৃত্যুর সংখ্যা একবারে বানোয়া। আমি প্রথম আলো, ডেইলি স্টার এবং সমকাল, এরা শেখ হাসিনার বক্তব্য পত্রিকা না, তারা প্রতিদিন কতজন লোক মারা যেত সেইটা হিসাব দিত। আমি এই জুলাইয়ে
আর যে তাদের তথ্য দিয়ে যোগ করেছি, খুব সহজ। প্রত্যেক দিন একটা যোগ করেছি, যোগ করে দেখলাম আপনার 16 জুলাই থেকে 5ই অগাস্ট শেখ হাসিনার বিদায় পর্যন্ত সর্বমোট 329 জন মারা গেছে। সর্বমোট 329 জন। এর মধ্যে কিছু ওই শার্পশুটারটা মেরেছে, সাখাওয়াত সাহেব বলেছেন, সেটাতে আমি যাইনি, আমি শুধু পত্রিকায় যা বের হয়েছিল ওটা অ্যাড করেছি। আর পরবর্তীতে 5 থেকে 8 আরো 328 জন মারা গেছে। হ্যাঁ, আর প্রথম ইউএন এর রিপোর্ট, প্রাথমিক রিপোর্টে বলেছিল 650, আমার হিসাবে 657। আর এখন দেখলাম সরকার, এই যে সরকারের তাদের ইউনুসের স্বাস্থ্য উপদেষ্টা বলছিলেন 834, তার মধ্যে একবার 51 জন বের হয়ে আসলো জীবিত, আর একবার 21 জন জীবিত, আর এখনো প্রায় জীবিত হয়ে বের আসছে। আর এই যে 834 জন 1 জুলাই টু আপনার 15 অগাস্ট, এর মধ্যে অনেকে অ্যাক্সিডেন্টে মারা গেছে, অনেকেই আপনার পানিতে পড়া, যাই হোক তথ্যগুলো একেবারে ভুল। আর ওনার বন্ধু সে বুলকার তুর্ক তাকে দিনে একটা রিপোর্ট তৈরি করলেন। আমি ইউএনকে জিজ্ঞেস করলাম যে তোমাদের তো বদনাম, তোমাদের ক্রেডিবিলিটি কমেছে, আর যে ছেলেরা সত্যি সত্যি মারা গেছে তাদের প্রতি একটা অন্যায় করা হয়েছে বুইফুর নামের নাম ঢুকিয়ে। তারা বললো দেখো এটা আমাদের রিপোর্ট না, এটার জন্য তুর্ক সাহেব কোনো বাজেট ছাড় নেই, এটার জন্য কোনো প্রস্তাব পাস হয়নি, উনি নিজে নিজে এটা করেছেন, তুমি ওনাকে বলো, উনি তো উত্তর দেয় না। যাই হোক, আমার মনে হয় এই যে প্রশ্ন উনি করেছেন যে মিথ্যা বানোয়াট এই যে বয়ান, এইটা আমাদের প্রটেস্ট করতে হবে। আমি এখানে একটু দুঃখিত, আমার দল এত বড় আওয়ামী লীগ দল, আমি কিন্তু 5ই অগাস্টের কোন ন্যারেটিভ তৈরি করিনি। আমি কিন্তু এই যে 12ই ফেব্রুয়ারির একটা পাতানো নির্বাচন, তার উপর কোনো ন্যারেটিভ তৈরি করিনি। আমি যে $234 বিলিয়ন পাচার হয়েছে তারপর উপরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ন্যারেটিভ, কোনো প্রটেস্ট ন্যারেটিভ আমরা তৈরি করিনি। এই যে মৃত্যু একটা করা হয়েছে, মৃত্যুর সম্পর্ক নিয়ে আমরা চ্যালেঞ্জ করেছি। আমার মনে হয় আওয়ামী লীগের প্রত্যেক এই সবগুলো ইস্যুর উপরে এক একটা হোয়াইট পেপার বা ন্যারেটিভ আমাদের তৈরি করে করা উচিত, যা আমি দুনিয়াবাসীকে জানাতে চাই। আমি ঢাকাতেই ছিলাম, 5 তারিখে দুর্ঘটনার সময় ঢাকাতে ছিলাম, আমার নিজের বাসায় ছিলাম। তারপর যখন আমাদের বাসা দখল হয়ে গেল, লুটপাট হলো, সবকিছু চুরি শুরু হলো, তখন পালিয়ে পালিয়ে বিভিন্ন জায়গায় ছিলাম। ঢাকাতে সিলেটের বাসাও আক্রান্ত হলো, বাসা ওটা কয়েকবার আক্রান্ত, জ্বালানো হলো। হ্যাঁ, ওইটা তো আমার বাসা না, আমার বাপের বাড়ি, কিন্তু ওইটাও গেল। যাই হোক, আমি দেশেই ছিলাম আপনার, এবং বেশ কষ্টেই ছিলাম। তার আমার বহু সহকর্মীর সাথে আমি যখন দেশে ছিলাম, খুব অল্প লোকের সাথে, এখানে আমি 6 বার ফোন চেঞ্জ করেছি ভয়ে, এই ওরা ডিটেক্ট করে ফেলে। হ্যাঁ, প্রথমবার ফোন চেঞ্জ করলাম, কর্নেল সাহেব বললেন যে স্যার হাউ আর ইউ, উই আর হিয়ার টু প্রোটেক্ট। আমার লোকেরা বললো স্যার আপনার ঠিকানা পেয়ে গেছে, জলদি আমাদের ফোন দেন। তারা ওটা নিয়ে গেল, নিয়ে ডিস্ট্রয় করে ফেললো। তারপরে তারা একটা ফোন কিনে নিয়ে আসলো, ওটা আমার নামে। তারপরে ওরা আমাকে বললো স্যার পিনাকি বট আপনার এই নতুন ফোন নাম্বার পেয়ে গেছে, ওখানে নাম্বার এইটা দিয়ে দেন আমাদের, একটু গিভ ইট টু দেম। পরে অন্য লোকের নামে তারা আমার জন্য ফোন সংগ্রহ করলো। এই 8.5 মাস আমি দেশে বড় কষ্টে ছিলাম। আমি আমার বিদেশে আসার পরে আমার এলাকার লোকজনের সাথে কন্ট্যাক্ট হয়, আমরা যতদূর পেরেছি, আমি তো পয়সাওয়ালা লোক না, আমরা কিছু সহায়তা করেছি বিভিন্ন লোকরে, আমাদের সাথে ওদের যোগাযোগ আছে। এবং আমি ভেরি প্লিজ যে আমাদের এই তৃণমূলের লোকেরা ভেরি স্পিরিটেড। আর যেটা প্রশ্ন আপনি করেছেন এইটা বাংলাদেশ আর ছিল, ওইটা একটাই তো প্রশ্ন, ওখানে ওইটাই মূলত এক প্রশ্ন দুইজন দুই ইয়েতে করেছেন। আমার তৃণমূলের লোকের সাথে আমার পরিচয় আছে, আমরা প্রায়, তবে ওই যে টেলিগ্রামে ঢুকলে পরে একসাথে 3-4 ঘন্টা নষ্ট হয়, অন্য কাজকর্ম কিছুই করা যায় না। হ্যাঁ, যাই হোক, যেটা তারিক জিয়া সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন এবং কন্ডিশন দিয়ে ইন্ডিয়াতে যাবেন, আমার মনে হয় সেইটা হচ্ছে অর্বাচীনের মতো হয়েছে। এবং খলিল কেন এই ধরনের অ্যাডভাইস করলো, এটা হয়তো আমেরিকার, এখানে দুটো, একটা হচ্ছে এই যে ব্রিক্সের সম্মেলন। দেখেন, আমরা জেনেভায় গিয়েছিলাম এবং শেখ হাসিনা সেখানে গিয়েছিলেন, তখন সাউথ আফ্রিকা প্রেসিডেন্ট ছিল ব্রিক্সের,
সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট আমাদের সাথে সাক্ষাৎ করেন, সে বাংলাদেশকে ব্রিক্সে জয়েন করার জন্য অনুরোধ করেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী ওদের বলেন যে দেখেন, আমাদের কোনো আপত্তি নেই জয়েন করতে, তবে আমরা তো আপনার ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে জয়েন করেছি, আর আপনার ব্যাংক আমাকে প্রায় $70 মিলিয়ন দিচ্ছে উইদাউট এনি কন্ডিশনালিটি। হ্যাঁ, আমি আপনার ব্যাংকে আছি, আর আমার অর্থনীতি অত বড় না, আমার মূলত যে ব্যবসা হয় চায়না আর ইন্ডিয়ার সাথে, আমরা ওখানে লোকাল কারেন্সিতে ট্রেডিং করার আছে, কিন্তু বাইরে থেকে আমার কিনতে হলে ডলার কিনতে হয়, এতে আমার খরচ বাড়ার সম্ভাবনা। সুতরাং আমি ইন প্রিন্সিপাল আই এম উইলিং টু জয়েন ব্রিক্স, বাট আমি একটু এইটা আপনাদের তাতে লাভ হবে কিনা সেইটা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে, তারপর ওরা চলে গেছে। এর মধ্যে আলজেরিয়া আমাদের কাছে আসলো, বললো যে আমরা অনেকদিন ধরে অ্যাপ্লাই করেছি ব্রিক্সে ঢুকতে, তোমরা একটু আমাদের জন্য তদবির করো। আমরা করেছি, তখন তারা নিয়েছে। তো ওই বছরে যাদের ব্রিক্সটা সংখ্যা বাড়তে লাগলো, 5 জন ছিল, আরো বাড়তে লাগলো। তখন যাদের নিল আমরা দেখলাম তার মধ্যে হচ্ছে ভেনিজুয়েলা, ইরান, হ্যাঁ, তারপরে আপনার আলজেরিয়া, এরা কেউই আমেরিকার বন্ধু দেশ না। হ্যাঁ, আর অন্য যেটা নিল অবশ্য আপনার কি বলে যে সৌদি আরব আর এই ইউএই, ওরা হলো দেশ শো করার জন্য জোর করে, ওরা সহজে আসতে চায় নাকি। আমরা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বললাম যে আমরা ব্রিক্সে জয়েন করবো কিনা এটার একটা আমরা একটা ইভ্যালুয়েশন করি, ভালো মন্দ কি। আমরা কিন্তু জয়েন করি, আমরা আশ্বাস দিয়ে রেখেছি। নাও এই সরকার হয়তো ব্রিক্সটা অ্যাভয়েড করতেছে, কারণ আমেরিকা অসন্তুষ্ট হবে, ব্রিক্সটা অ্যান্টাই ডলার ক্লাব, এই জন্য হয়তো হলিলিটাকে অ্যাভয়েড করতে চাচ্ছে, একটা না একটা বাহানা বার করেছে করে। তোতে ওখানে তো আমরা এবারে যাচ্ছি অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বিমস্টেক, সেইটা যদি হয় তাহলে কিন্তু তার দায় দায়িত্ব কিন্তু কম ছিল, কিন্তু সে তো লেজুড়ে হওয়ার জন্য এটা করতে আসতে বোধ হয়, আর মাঝখানে কিছু বাহবা পাওয়ার জন্য। বাহবা এই ধরনের আপনার কূটনীতি কাজে লাগে না। আমি একটা এক্সাম্পল সেদিনও বলেছি, 1978 সালে আপনার জিয়াউর রহমান সাহেব সিদ্ধান্ত নিলেন দেশের লোকের বাহবা পাওয়ার জন্য যে গঙ্গার পানি চুক্তিটা জাতিসংঘে নিয়ে আসবেন। আমরা এর অপোজ করেছিলাম যে এটা করা ঠিক হবে না, উনি এটা নিয়ে আসলেন জাতিসংঘে। 78 থেকে 1996 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় ইন্ডিয়া ইউএন এর কোন সেশনে এই গঙ্গার ইস্যুটা তুলতেই দেয়নি, উঠেই নেই। ইট ওয়াজ এ টোটাল ফ্লপ, লস। এইবারে যে উনারা কন্ডিশন দিচ্ছেন তাতে আমার মনে হয় না তাদের এটা বলছে দেয়ার পলিসি, বাট আমার ব্যক্তিগত ধারণায় ইট ইজ নট এ গুড পলিসি। নেইবারহুডের সাথে সুসম্পর্ক রাখার, আমার বড় ট্রেডিং পার্টনার ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়াতে আমি কেন কিনি? সস্তা বলে। আমার লোক ইন্ডিয়াতে মেডিকেল ট্রিটমেন্টে যায় সস্তা বলে, ভালো ট্রিটমেন্ট দেয় সস্তায়। আমার সেটার সুযোগ নাই। দেশবাসীকে তিনি আপনার কি করতেছেন, বঞ্চিত করতেছেন। এই ওনার পলিসি দিয়ে কিছু লোকের বাহবা পাওয়া যাবে, যুদ্ধ ভাব হবে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক ইন দ্য লং রান ইট ইজ বেনিফিশিয়াল ফর বাংলাদেশ। আমি দেখেছি দুনিয়ার সব দেশে আপনার সিঙ্গাপুরের সাথে কারো ঝগড়াঝাটি নাই, সেই জন্য একটা গরিব দেশ সিঙ্গাপুর কত উপরে উঠে গেছে, এশিয়ার নাম্বার 1। আপনার ইউএই তার সাথে কারো কোনো ঝগড়াঝাটি নাই। সৌদি আরব এদের অত সম্পদ, তা সত্ত্বেও তারা কিন্তু ঝামেলা আছে, কারণ তাদের ঝগড়াঝাটি আছে। কিন্তু ইউএর কোনো ঝগড়াঝাটি নাই, তার ফলে তারা ইজ এ হাব অফ দ্য ওয়ার্ল্ড। দুবাই এবং আবুধাবি দিস আর দ্য হাব অফ দ্য ওয়ার্ল্ড। আমি সেই জন্য আমি পররাষ্ট্রমন্ত্রী রিজিওনাল পিসে আমিও কারোর সাথে ঝগড়াঝাটি করতে চাই না। এই ঝগড়াঝাটি মারামারি করলে পরে ইউরোপটা আপনার এত উন্নতি হয়েছে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 45 এর পরে তাদের নিজেদের ঝগড়া নাই, এক্সেপ্ট ইউক্রেনাররা এই ঝামেলাটা বাদ দিয়ে তখন তারা ঝামেলায় পড়ছে। হ্যাঁ, এটা যত তাড়াতাড়ি শেষ হয় ইউরোপের জন্য এটা মঙ্গলকর। আমি ঝগড়াঝাটি যেটা তার ইন্ডিয়া সরকারের বিশেষ করে খলিল সাহেব যেটা নিচ্ছেন, একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা, ইট উইল নট ব্রিং হ্যাপিনেস এন্ড প্রসপারিটি টু বাংলাদেশ। এটা আমার ধারণা। অনেক অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর বিস্তারিত আলোচনার জন্য, ব্যাখ্যার জন্য।